প্রথম যখন খবরটা আসে তখন অনেকেই বিশ্বাস করতে পারেননি বাহরাইনের আকাশে একাধিক উদ্ধারকারী হেলিকপ্টার দেখা গেছে, যেগুলো ব্যস্ততার সাথে কোনো একটি নির্দিষ্ট অঞ্চল থেকে আহত সেনাদের সরিয়ে নিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা আকাশে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করেছেন, কিন্তু আসল চমকটা তখনও আসেনি। কিন্তু থামুন, আসল ঘটনাটা এখনো বাকি। মাত্র কয়েক ঘন্টার মধ্যে দ্বিতীয় আরেকটি হামলার খবর ভেসে আসে। এবার শুধু নৌবহরে নয়, আঘাত হানা হলো ঘাঁটিতে মোতায়েন থাকা হেলিকপ্টার, নজরদারি ড্রোন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহকারী বিমানের উপর। এগুলো তখন আকাশে ছিল না, মাটিতে দাঁড়িয়ে ছিল, অর্থাৎ এগুলো ছিল সহজ লক্ষ্যবস্তু। কিন্তু প্রশ্ন হলো, এই তথ্য কার কাছে ছিল? কে জানতো এই মুহূর্তে এগুলো মাটিতে আছে? এই গোয়েন্দা সক্ষমতার কথা ভাবলে একটু শিউরে যেতে হয় বই কি। মনে করে দেখুন, মাত্র কিছুদিন আগে 40 দিনের সেই তীব্র সংঘাতের কথা। সেই সময়েও একই ধরনের কৌশল দেখা গিয়েছিল। সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে 5টি জ্বালানি পরিবহন বিমানে প্রথমে আঘাত করা হয়েছিল। তারপর আরো 3টি ধ্বংস করা হয়। মোট 8টি বিমান, যেগুলো তখন অপারেশনাল ছিল না, সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়। সেই একই নীল নকশা এবার বাহরাইনে প্রয়োগ করা হলো। হাঙ্গারে রাখা সামরিক সরঞ্জাম ধ্বংস করার এই কৌশল পরিষ্কারভাবে বলে দিচ্ছে, এটি কোনো এলোপাথারি হামলা নয়, এটি পরিকল্পিত এবং নির্দিষ্ট লক্ষ্যভেদী। কিন্তু গল্প এখানেই শেষ নয়, এবং এবার মঞ্চে প্রবেশ করলো আরেকটি দেশ, ইরাক। ইরাকের ভূমিকা এই পুরো পরিস্থিতিতে অত্যন্ত জটিল। একদিকে ইরাক একটি সার্বভৌম রাষ্ট্র, অন্যদিকে এর মাটিতে দশকের পর দশক ধরে বিদেশি সেনা মোতায়েন রয়েছে। এই দেশেই রয়েছে এমন কিছু সশস্ত্র গোষ্ঠী যাদের অনেকে বলেন ভাড়াটে যোদ্ধা। এই গোষ্ঠীগুলো মূলত ওয়াশিংটনের ইশারায় কাজ করত এবং মাঝে মাঝে তেহরানের বিরুদ্ধে অভিযানে ব্যবহৃত হতো। কিন্তু এবার খেলা পাল্টে গেছে। তেহরান সিদ্ধান্ত নিল, আগে নিজের ঘরের সামনের হুমকি সরাতে হবে। প্রথমে আঘাত করা হলো এই সশস্ত্র গোষ্ঠীগুলোর সদর দফতরে। তাদের অস্ত্রাগার, প্রশিক্ষণ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা সবকিছু একের পর এক ধ্বংস করা হলো। ইরাকের বিভিন্ন শহরে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেল। স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়লেন। কেউ বুঝতে পারছিলেন না এত দ্রুত পরিস্থিতি কিভাবে এত ভয়াবহ হয়ে উঠল। আর তারপর ঘটল সেই ঘটনা যেটা সবাইকে থমকে দিল। ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার খবর ছড়িয়ে পড়ল। একটি দেশের দূতাবাস, যেটাকে আন্তর্জাতিক আইনের সবচেয়ে সুরক্ষিত জায়গা বলে মনে করা হয়, সেটাও এবার নিরাপদ থাকলো না। এই ঘটনার পর একটি ঘোষণা এলো যা অনেকটাই প্রত্যাশিত ছিল। ঘোষণা করা হলো, ইরাক থেকে মার্কিন সেনারা আর বেশি দিন থাকবে না, তাদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হচ্ছে। কিন্তু সত্যিই কি এত সহজে ছেড়ে দেবে ওয়াশিংটন ইরাকের মাটি? নাকি এটা একটা কৌশলগত পিছু হটা, যার পেছনে অন্য হিসাব আছে? এবার আসুন কুয়েতের দিকে তাকাই। কুয়েত, যে দেশটির সাথে ইরাকের সীমান্ত একেবারে লাগোয়া, এই সীমান্তের ঠিক কাছেই রয়েছে একটি মার্কিন সামরিক ঘাঁটি। এই ঘাঁটিটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ইরাক এবং পুরো উত্তর উপসাগরীয় অঞ্চলে দ্রুত সামরিক সরবরাহ পাঠানো যায়। আর ঠিক এই ঘাঁটিতেই এবার আঘাত এলো। স্থানীয় মানুষেরা তাদের মোবাইল ফোনে যা ধারণ করেছেন, সেই দৃশ্য দেখলে বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। বিশাল আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছে। ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা। একটি দুটি নয়, 3টি আলাদা আলাদা জায়গা থেকে একসঙ্গে আগুন জ্বলছে। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক তথ্যটি হলো, এই ঘাঁটিতে রাখা ছিল হাইমার্স রকেট সিস্টেম। এটি মার্কিন সেনাবাহিনীর অন্যতম আধুনিক এবং মারাত্মক অস্ত্র ব্যবস্থা। দাবি করা হচ্ছে এই সিস্টেমটিও ধ্বংস করা হয়েছে। যদি এই দাবি সত্য হয়, তাহলে এটি শুধু একটি সামরিক ক্ষতি নয়, এটি একটি কৌশলগত বিপর্যয়। কিন্তু কেন কুয়েত থেকেই পাল্টা আঘাত এলো? এর পেছনে একটি সুনির্দিষ্ট কারণ আছে। জানা যাচ্ছে, কুয়েতের মাটি থেকেই দক্ষিণ ইরানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এই হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের 2টি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়। এই সেতুগুলো ছিল সরবরাহ লাইনের অংশ, যার মাধ্যমে জ্বালানি, খাদ্য এবং সামরিক সরঞ্জাম পরিবহন হতো। মনে পড়ছে, 40 দিনের সংঘাতের সময়ও একই কৌশল অনুসরণ করা হয়েছিল। সেবারও সেতু এবং রেলপথ ধ্বংস করে সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছিল, কিন্তু তেহরান মাত্র 10 দিনের মধ্যে সবকিছু মেরামত করে ফেলেছিল। এবার ওয়াশিংটন থেকে সতর্কবার্তা এসেছিল, আগামী 1 সপ্তাহ ইরানের জন্য কঠিন হবে। যদি আক্রমণ বন্ধ না হয়, তাহলে আবারও অবকাঠামো ধ্বংস করা হবে। কিন্তু তেহরান পিছু হটার বদলে আরো আক্রমণাত্মক হয়ে উঠল। তারা বলল, তোমরা আমাদের সেতু ভাঙবে, আমরা তোমাদের ঘাঁটি পোড়াবো। আর ঠিক সেটাই ঘটল। এবার সবচেয়ে চাঞ্চল্যকর অংশটিতে আসি। কাতার, এই দেশটি এতদিন এই সংঘাত থেকে কিছুটা দূরে ছিল। বাহরাইনে হামলা হয়েছে, কুয়েতে আগুন জ্বলেছে, ইরাকে বিস্ফোরণ ঘটেছে। কিন্তু কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে এতদিন তুলনামূলকভাবে শান্তি ছিল। হ্যাঁ, ভয় ছিল, উদ্বেগ ছিল, কিন্তু সরাসরি আঘাত আসেনি। সে নিরাপত্তার বলয়ে এবার ভেঙে পড়ল। কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার খবর এসেছে। জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে, আকাশে অস্বাভাবিক আলোকছটা দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা তাদের মোবাইলে এই দৃশ্য ধারণ করেছেন, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আকাশে কিছু একটা ঘটছে যা স্বাভাবিক নয়।
এই হামলা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ কাতারে রয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার। এখান থেকেই পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। এই ঘাঁটিতে আঘাত করা মানে সরাসরি কমান্ড কাঠামোতে চ্যালেঞ্জ করা। আর মনে রাখবেন, এর আগে কুয়েতের একটি যুদ্ধজাহাজও ধ্বংস করা হয়েছিল। সেই জাহাজটি মার্কিন সেনাদের সামরিক সরবরাহ পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। তেহরানের অবস্থান একেবারে পরিষ্কার ছিল শুরু থেকেই। তারা বলেছিল, প্রতিবেশী দেশগুলোর জনগণ বা তাদের অবকাঠামো আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য শুধুমাত্র সেই সামরিক স্থাপনা যেগুলো বিদেশি শক্তির কাজে ব্যবহৃত হচ্ছে। এই ঘোষণার পর থেকে প্রতিটি হামলা সেই নীতি অনুসরণ করেছে। কিন্তু সবকিছু ছাপিয়ে সবচেয়ে বড় খবরটি এসেছে তেহরানের ভেতর থেকে। দাবি করা হচ্ছে আইআরজিসি অর্থাৎ ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর সদর দফতরের কাছে একটি হামলা হয়েছে। এটি যদি সত্যি হয় তাহলে এর তাৎপর্য অপরিসীম, কারণ আইআরজিসি হল ইরানের সামরিক শক্তির মেরুদণ্ড। তাদের সদর দফতরে আঘাত মানে সরাসরি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা, এবং এই হামলার পরপরই তেহরানের থেকে যে বিবৃতি এসেছে সেটি পুরো পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করা হয় তাহলে এর জবাব পুরো উপসাগরীয় অঞ্চলের কৌশলগত অবকাঠামো ধ্বংস করা হবে। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো তেলের পাইপলাইন, ডিস্যালিনেশন প্ল্যান্ট, বন্দর, বিমানবন্দর সবকিছু হুমকির মুখে। এবার একটু থেমে ভাবুন। পুরো ছবিটা যদি একসাথে দেখেন তাহলে একটা প্যাটার্ন পরিষ্কার হয়ে যায়। বাহরাইনের নৌঘাটিতে আঘাত, ইরাকে ভারতের যোদ্ধাদের নিশ্চিহ্ন করা, দূতাবাসে হামলা, কুয়েতে এয়ারবেসে অগ্নিকাণ্ড, কাতারে বিস্ফোরণ। একটি দেশ একই সময়ে 5টি ভিন্ন ভিন্ন দেশে এভাবে সামরিক অভিযান চালাচ্ছে। এটি আধুনিক ইতিহাসে প্রায় নজিরবিহীন। এটা কোনো গেরিলা হামলা নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুসংগঠিত, বহুমুখী এবং সমন্বিত সামরিক অভিযান, যেখানে প্রতিটি আঘাত একটি সুনির্দিষ্ট কৌশলের অংশ। কিন্তু এর ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে? বিশেষজ্ঞদের ধারণা, এই সংখ্যা যদি আরো বাড়ে তাহলে বিশ্ব অর্থনীতিতে এর ধাক্কা হবে প্রচন্ড। পারস্য উপসাগর দিয়ে প্রতিদিন মোট তেল সরবরাহের প্রায় 20% পরিবহন হয়। যদি এই পথ অনিরাপদ হয়ে পড়ে তাহলে জ্বালানির দাম আকাশচুম্বী হবে। শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়া, ইউরোপ, আফ্রিকা সবাই এর প্রভাব অনুভব করবে। আর একটা কথা, এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে নাজুক অবস্থায় আছে সেই ছোট ছোট উপসাগরীয় দেশগুলো, যাদের মাটিতে বিদেশি সামরিক ঘাঁটি রয়েছে। তারা না পারছে ওয়াশিংটনকে না বলতে, না পারছে তেহরানের রোষ থেকে বাঁচতে। তারা আটকে পড়েছে দুই পরাশক্তির দাবা খেলায়, যেখানে তাদের ভূমি হচ্ছে দাবার কোর্ট। এটা ভাবলে একটু ভয়ই লাগে, তাই না? একটি আঞ্চলিক সংঘাত কিভাবে ধাপে ধাপে একটি বৈশ্বিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিটি হামলা, প্রতিটি পাল্টা হামলা, প্রতিটি হুমকি পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তাহলে প্রশ্ন হলো, এই উত্তাপ কি আরো বাড়বে? তেহরান কি সত্যিই পুরো উপসাগরীয় অবকাঠামো ধ্বংসের দিকে যাবে? ওয়াশিংটন কি তাদের ঘাঁটিগুলো রক্ষা করতে পারবে, নাকি ইতিহাস নতুন একটা মোড় নেবে, যেখানে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্র পুরোপুরি বদলে যাবে? একটা বিষয় পরিষ্কার, এই সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ছড়িয়ে পড়ছে এবং প্রতিটি নতুন দিন নতুন একটি অধ্যায়ে যোগ করছে এই ক্রমবর্ধমান সংকটে। আপনার মতে কি হতে চলেছে? তেহরান কি থামবে, নাকি ওয়াশিংটন পিছু হটবে? কমেন্টে জানান আপনার মতামত। আর এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী আপডেট হয়তো আরো চমকে দেবে।